আজকের লাইভ হইতেছে নিশিরাইতের লাইভ। কারণ সারাদিন ব্যস্ত আছিলাম, যার কারণে ওইরকমভাবে আসলে সময় বের করতে পারি নাই। তো যার কারণে নিশিরাইতের লাইভে আসলাম আর কি। তো যারা ঘুমায় আছেন ঘুমায় থাকেন, সমস্যা নেই, সকালে উঠটা দেখেন। মূলত রাত জাগে 3 ক্যাটাগরির লোক। কারা কারা জানেন? রোগী, ভোগী আর যোগী। তো আমি যোগী আর কি। রাত জায়গা যোগ সাধনা করি আর রফিকুল আমিনের দালালদের বাম্বু দেই আর কি। আচ্ছা, যাই হোক, আজকের শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে কালকে আমাদের যে পিএইচডি মিটিং এবং ডায়মন্ড মিটিং যেটা, ওইটা নিয়েই মূলত আলোচনা করব। তবে তার আগে কিছু তলের খবর দেয়া নেই। তলের খবর বুঝেন তো, গোপন খবর আর কি। মানে রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠী লাফাইতেছে কেন, খুশির কারণটা কি, এই বিষয়টা নিয়ে একটু আপনাদের গোপন খবর দেই, তাদের কিছু তলের খবর দেই, মজা পাইবেন। তার আগে আরেকটা মজার তথ্য দেই। তার যে বেকুব অনুসারীগুলো আছে রফিকুল আমিনের, এদের ভিতর থেকে বেশ কিছু বেকুব মানে আমাকে হুমকি টুমকি দিতেছে, বলতেছে দেখা নিবে, হ্যান করবে ত্যান করবে, রফিকুল আমিন বাইরে হয়ে এই হবে সেই, মানে হেভি। এটার কারণটা কি? মানে ছাগল তো খুঁটির জোরে নাচে, তাই না? তাহলে খুঁটির জোরটা কি, আসেন আমরা একটু দেখি। মূল আলোচনায় পড়ে যায়, আগে হ্যাগো তলের খবরটা কিছু কয়া লই, আপনারা একটু মজা লন, মানে মজা পাইবেন আর কি আসলে বিষয়টা কি। আপনারা জানেন 27শে মে 2024 সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 2 নম্বর কোর্টের 46 নম্বর হিয়ারিংয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিক, বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ এবং বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের বেঞ্চে একটি রায় এসেছিল, মনে আছে আপনাদের? ওই যে 6 মাসের স্ট্যান্ড ওভার, মানে রফিকুল আমিনের জামিন 6 মাসের জন্য কি স্ট্যান্ড ওভার করা হয়েছিল, মনে আছে? ওইটার কথা কইলাম আর কি। তো 27শে মে 2024 এই অ্যাপিলটা করার পর যখন এই স্ট্যান্ড ওভারের রায় আসলো, স্ট্যান্ড ওভারের রায় আসার পরে তো দালালদের অবস্থা খুব খারাপ, তারা হতাশ। তো সর্বশেষ এই যে পট পরিবর্তন হলো, মানে হাসিনার পতনের পর এখন নতুন সরকার, নতুন ফরম্যাট, সব কিছু। তো এরপর গত 21শে আগস্ট, এই যে এই 21 তারিখ আর কি, গত 21শে আগস্ট চেম্বার জজের 47 নম্বর হিয়ারিংয়ে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের কাছে এই ব্যাপারে রফিকুল আমিন একটা পিটিশন করলেন। কি পিটিশন? ওই যে 6 মাসের যে স্ট্যান্ড ওভার, ওইটা উইথড্র করার জন্য চেম্বার জজে আপিল। আপনারা জানেন নিশ্চয়ই যে অ্যাপিলের ডিভিশনে কোনো রায় যদি আপনার মনোপুত না হয়, আপনি চেম্বার জজে আপনি অ্যাপিল করতে পারবেন। তো 21শে আগস্ট বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বরাবর চেম্বার জজে অ্যাপিল করার পর উনি এই বিষয়টাকে আবার অ্যাপিলের ডিভিশনে পাঠালেন এবং আজকে এই 1 সেপ্টেম্বরে এই ডেট নির্ধারিত হলো। 1 নম্বর কোর্টে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 1 নম্বর কোর্টে 48 নম্বর হিয়ারিংয়ের, মানে 48 নম্বর কজ লিস্টে আজকে 48 নম্বরে আছে এই শুনানিটা। রফিকুল আমিনের দালালদের লাফালাফির কারণ এখন বুঝতে পারছেন? এইগুলো তো বেকুব, এরা ভাবতেছে কি জানেন, আজকে জামিন হয়ে যাবে। এরা এটা ভাবতেছে।
আসলে দেখেন আজকে বিষয়টা জামিনের শুনানি হবে কি না, আজকে হবে ওই যে স্ট্যান্ড ওভারটা যে হয়েছিল ওই স্ট্যান্ড ওভারটা যেন উঠানো হয় এবং রফিকুল আমিন যেন জামিনের আবেদন করতে পারেন সেটার উপরে শুনানি। এখন বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন আজকের বেঞ্চে যারা আছেন, আমার ধারণা এটা ফুল বেঞ্চ, সুপ্রিম অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি এস এমদাদুল হকের বেঞ্চে আজকের এই শুনানি। তো এই সকল বিষয়গুলো নিয়েই তারা এখন হেভি মোটিভেট, এরা এখন হেভি মানে আলাদা ভাবসাবি, আলাদা থ্রেড মেরেট দিতেছে মানুষের, মানে পালাবার জায়গা নাকি আমরা পাবো না। কর্তিকা কয় ওই পটুয়াখালীর গলা চিপা থেকে কয়, আর ওই যে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে কয়, আরে বেটা ভান্ডারিয়া তোর ভান্ডারি লয়ে তুই ঢাকা আগে আয় না। আজকে শুনানিতে হবে মূলত কোন বিষয়টার, মানে 6 মাসের যে স্ট্যান্ড ওভার অ্যাপিলেট ডিভিশন দিয়েছে ওই স্ট্যান্ড ওভারটা যেন তুইলা নেয় এবং রফিকুল আমিন যেন জামিনের আবেদন করতে পারেন, এটার জন্য একটা আবেদন করা হইতেছে আজকে মূলত। তো এটা কি জামিন ভাই? এটা কি জামিনের আবেদন না? কিন্তু ওই যে দালালগুলো তো বেকুব, এগুলো মনে করতেছে আজকে রফিকুল আমিন বাইর হয়ে যাবে। আরে মহা আনন্দ। আমাদের মনীষ সাহেব আজকে আবার লাইভও দেখলাম, রাত্রে লাইভও করব। তো মনীষ সাহেব আপনি লাইভে যা কইবেন এটা আমরা এখনই আগেই কইয়া দিই, আপনি আর লাইভে কী কইবেন আমরাই কইয়া দিলাম। তো মূলত আজকে শুনানি হবে নট জামিন, আজকে শুনানি হবে স্ট্যান্ড ওভার, যেটা 6 মাসের জন্য স্ট্যান্ড ওভার করা হয়েছে। ওইটা কি স্ট্যান্ড ওভারই থাকবে নাকি রফিকুল আমিন জামিনের সুযোগ পাবেন, যে জামিনের আবেদন করতে পারবেন কি না সেটা নিয়ে শুনানি হবে। আমার ধারণা রায় আগেরটাই থাকবে, মানে অ্যাপিলেট ডিভিশনে যখন কোনো একটা রায় হয় ওইটা চেম্বার জজে গেলে পরে আবার যদি অ্যাপিলেট ডিভিশনে ফেরত পাঠানো হয় তাহলে স্বাভাবিকভাবে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ওই রায়টা স্বাভাবিক ওইটাই থেকে থাকে। তো আমার ধারণা ওই 6 মাসের যে স্ট্যান্ড ওভার ওইটা থেকেই যাবে। আর যদি নাও থাকে তাহলে কি হবে, মানে রফিকুল আমিনের জামিনের আবেদনের জন্য উনি একটা অপরচুনিটি পাবেন, এই তো। তার মানে পরবর্তীতে জামিনের আবেদনের সুযোগ হয়তো বা উনি পাবেন। তো এটা কি জামিন হয়ে গেল? এটা তো জামিন হয় নাই। তো এই বেকুব যারা আছে এদেরকে তো যেটা বোঝায় তারা তো ওইটাই বোঝে, বোঝেন না? তো এই এদের লাফালাফির মূল কারণ হলো কিন্তু কি এটা, থ্রেট মেরেট কেন দিতেছে এখন বুঝছেন তো? আরে বাবা, আরে বাবা। যাজ্ঞা এই এত তলের খবর কই থেকে পাইলাম এটা আবার জিগায়েন না, পাইছি আর কি। কেমনে পাইছি বড় কথা না, কি পাইছি এটা হলো বড় কথা। তো দেখেন কালকে ওনার কি হয় শুনানির ক্ষেত্রে, কি স্ট্যান্ড ওভারটা 6 মাসের যেটা এটা কি উঠায় নেয় নাকি ওটা রেখেই দেয় কে জানে। আমার ধারণা রেখে দিবে। যাজ্ঞা দালাল গোষ্ঠী লাফাক, আমরা আমাদের কাজে থাকি। আসলে এদের কথা কি বলবো, বেকুবগুলো এরা না জানে স্টেট অর্গানোগ্রাম সম্পর্কে বেসিক ইনফরমেশন, না জানে জাজমেন্টাল ফাংশন, না জানে জুডিশিয়াল প্রসিডিউর। এরা শুধু একটা জিনিস জানে, কি জানে জানেন? দালালি করতে জানে। আর কি জানে জানেন? রফিকুল আমিন মানে ডেস্টিনি, এই কথা কইতে জানে। আর কি জানে? যে ডেস্টিনি রফিকুল আমিন ছাড়া কেউ চালাইতে পারবো না, এই কথাগুলো জানে, আর কিছু জানে না। আচ্ছা, তো আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মানে একটু বেসিক ধারণা দিলাম এদের সম্পর্কে, যে কেন লাফাইতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কালকে দেখবেন তাদের লাফানি কটুক যায় কি যায়, আমরা দেখি কি অবস্থা হয় কালকে। ওয়েল, কালকের দিনটা কিন্তু ডেস্টিনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বললাম কথাটা? যেমন পট পরিবর্তনের পর দীর্ঘ 15 বছরের যে আওয়ামী দুঃশাসন, সেটার পর পট পরিবর্তন হওয়ার পর কালকেই কিন্তু প্রথম পিএইচডি মিটিং আমাদের কোম্পানির। আবার পট পরিবর্তনের পর কালকেই কিন্তু প্রথম ডায়মন্ড মিটিং, ভেরি ইম্পর্ট্যান্ট।
আবার পট পরিবর্তনের পর কালকেই কিন্তু শেয়ার হোল্ডার এবং বোর্ডের পক্ষ থেকে প্রথম প্রকাশ্য কর্মসূচি। কারণ আমরা যতদূর জেনেছি বা দেখেছি যে কালকে এই ডায়মন্ড মিটিংয়ে শেয়ার হোল্ডাররাও থাকবেন, বোর্ডের যারা সদস্য তারাও থাকবেন, এবং বিভাগীয় যারা ডিডিও তাদেরও থাকার কথা। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও কিন্তু একবার ডায়মন্ড মিটিং শুরু হয়েছিল, কিন্তু যে জেনারেল হারুন এবং তৎকালীন সিইও শামসুলক ভূঁইয়া, প্রয়াত শামসুলক ভূঁইয়া, ওনাদের সমন্বয়ে কিন্তু শুরু হয়েছিল। তারপরে টেকনিক্যাল কিছু জটিলতায় পরে তো আর এটা কন্টিনিউ হয়নি, আপনারা দেখেছেন। পিএইচডি মিটিংও হয়েছিল, তারপর টেকনিক্যাল কিছু জটিলতায় হয়নি। তবে এখন যেহেতু একঝাঁক ডায়মন্ড একত্রিত হয়েছেন, একঝাঁক শেয়ার হোল্ডার একত্রিত হয়েছেন, ওভারসিজে যারা আছেন, যারা দেশের বাইরে আছেন মালিক পক্ষ, তারাও এখন সমর্থন দিচ্ছেন আমি যতদূর জেনেছি। এবং সামগ্রিকভাবে পট পরিবর্তন পরবর্তী এই ফার্টাইল সিচুয়েশনে এই যে একটা সেন্ট্রাল অথরিটি একত্রিত হচ্ছেন, এটা আমাদের জন্য একটা বিশাল তাৎপর্যপূর্ণ, এবং এই কারণে কালকের দিনটি আমাদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। তো কালকের এই মিটিংয়ের ক্ষেত্রে যারা পিএইচডি আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই পিএইচডি মিটিংয়ে থাকবেন। এবং ডায়মন্ডদেরকে তো আমরা বলেছি যে আপনারা আমাদের এই কর্মসূচির সাথে আশা করি একাত্মতা পোষণ করছেন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই আপনারা আমাদের এই কার্যক্রমে সম্পৃক্ত হবেন আশা করছি। তো অনেক আজকে বেশ কিছু ডায়মন্ডদের অ্যাক্টিভিটিস খুব কাছে থেকে দেখেছি, এবং ওনাদের ডেসপারেটনেস, ওনাদের পরিশ্রম, ওনাদের সিরিয়াস অ্যাক্টিভিটিস কালকের প্রোগ্রামগুলোকে কেন্দ্র করে। তো আমি অত্যন্ত আশাবাদী এবং আমি অত্যন্ত মোটিভেট যে আমরা আসলে ভালো কিছুই খুব দ্রুত দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। এনিওয়ে, কালকের যে প্রোগ্রামগুলো হচ্ছে, এই প্রোগ্রামগুলোতে যদি আপনি হিসাব করেন, এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। তো এই বিশাল কর্মযজ্ঞ ঘিরে আমাদের আসলে কি চাওয়া? সৌদি আরব থেকে দেলোয়ার শিকদার লিখেছেন, ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যানকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। উনি তো আর চেয়ারম্যানই তো নাই, ডেস্টিনির বর্তমান বোর্ডে তো আসলে উনি নাই, রফিকুল আমিন তো বর্তমান বোর্ডে নাই। আর তাছাড়া আরেকটা তথ্য আপনাকে দেই, অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনি গ্রুপ নামে কিন্তু আর্টিকেল অফ মেমোরেন্ডাম বা আরজেসির কোনো নিবন্ধন নাই। তো সেই হিসেবে ডেস্টিনি গ্রুপই কি আর ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যানই বা কি, এটা তো অনেকেই জানে না হয়তো বা। আমাদের কিন্তু ওই আরজেসি থেকে ডেস্টিনি গ্রুপের নামে কোনো নিবন্ধন নাই। এগুলো যে হুদাই ফাও ফাও বিভিন্ন ভাবসাব নিয়ে পরিচয় টরিচয় এক একজন উনি দিত আর কি। এনিওয়ে, তো এই বিশাল কর্মযজ্ঞ যেটা শুরু হয়েছে, এটাকে ঘিরে আমাদের বিনিয়োগকারীদের আসলে আমাদের চাওয়া কি? সিম্পলি আমাদের দুইটা চাওয়া। কি সেটা? আমরা এই মামলা নিষ্পত্তির মাধ্যমে আমরা আমাদের কোম্পানি চালু হোক, ডেস্টিনি চালু হোক, সেটা চাই। এটা হলো এক নম্বর চাওয়া আমাদের। আর দ্বিতীয় চাওয়া যেটা, সেটা হলো আমরা এর পরবর্তী ধাপে আমরা গ্র্যাজুয়ালি আমাদের বিনিয়োগগুলো ফেরত চাই। এই তো আমাদের চাওয়া তো মূলত এই দুইটাই, এর বাইরে তো আসলে আমাদের আর কিছু নেই। ও হারুনুর রশিদের কথা, উনি তো ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট পরিচয় দিতেন আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় থাকি। তো আমাদের চাওয়া কিন্তু মূলত এই দুইটা, যে মামলাগুলো উইথড্র হোক বা মামলাগুলো প্রত্যাহার হোক বা মামলাগুলো মানে নিষ্পত্তি হয়ে যাক এবং দ্রুত কোম্পানি চালু হয়ে যাক। এটাই কিন্তু বেসিক্যালি আমাদের চাওয়া। আর দ্বিতীয় চাওয়া, পরবর্তীতে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি আমাদের বিনিয়োগগুলো ফেরত দেওয়া। এই তো, এর বাইরে তো আমাদের আর বেসিক কোনো চাওয়া নাই। এবং আমি আশা করি এই চাওয়া তো 45 লক্ষ লোকেরই চাওয়া। মানে কোম্পানি চালু হোক, এটা কে না চায়? তারপর আমাদের বিনিয়োগ ফেরত হোক, এটা কে না চায়? তো এটা যে না চায়, তাহলে বুঝতে হবে সে কোম্পানির
সমস্যার মধ্যে আছে। তাহলে আসেন একটু দেখি এই যে আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে বা আমাদের এই চাওয়ার ক্ষেত্রে বা আমাদের এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে বেসিক্যালি আমার দৃষ্টিতে প্রধান প্রতিবন্ধক যারা, আমার কাছে যেটা মনে হয় বেসিক্যালি প্রধান প্রতিবন্ধক মূলত 5টা ফ্যাক্ট। কি? নাম্বার 1, রফিকুল আমিন। কেন ওনার নাম বললাম? মানে উনি ওনার দালাল গোষ্ঠীকে দিয়ে সিন্ডিকেট কন্টিনিউ করে যাইতেছে, আর বের হইয়া ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে উনি কাজ করবে, এই ধরনের আলাপ কিন্তু উনি দিতেছে। মানে উনি অভিমান করছে যে ঠিক আছে আমি রফিকুল আমিন, আমি দেখাই দিব, যাও তোমরা ডেস্টিনি করো, ডেস্টিনি চালাও, দেখি যাও, আমার আর ডেস্টিনির দরকার নাই, আমি আলাদাই কোম্পানি করবো, হ্যান ত্যান ফ্যান, এই জাতীয় ভাবসাব উনি নিতেছে আর কি। তো ঠিক আছে রফিকুল আমিন সাহেব, আপনি ওই যে ডিটুকে অ্যাসোসিয়েটস যদি চালান তো ঠিক আছে, ওকে, ডিটুকে অ্যাসোসিয়েটস নতুন কোম্পানি করেন, ডিটুকে নাম ব্যবহার করতেছেন কেন? ডিটুকে তো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ব্র্যান্ড লোগো। আপনি যদি আলাদা ব্যবসা করতে চান করেন, এই ডিটুকের নাম ব্যবহার না কইরা ওই কুদ্দুস আলী অ্যাসোসিয়েটস, অমুক অ্যাসোসিয়েটস, তমুক অ্যাসোসিয়েটস, পারলে ওই অ্যাসোসিয়েটস দিয়া পারলে করেন। ডিটুকে নামটা আপনি ব্যবহার করতে পারবেন না। আমি ডেস্টিনির মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব যে ডিটুকে নাম ব্যবহার করে যদি কেউ অন্য কোনো ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে আপনাদের ব্র্যান্ড লোগো ব্যবহার করার অনুমতি আপনারা তো কাউকে দেন নাই। তাহলে যদি কেউ এটা করে থাকে আপনারা মামলা করে দেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তো দেখি ডিটুকে নাম ব্যবহার করে ওনারা কেমনে ব্যবসা করে। আচ্ছা যাই হোক, রফিকুল আমিনের অভিমানে আমাদের কিছু আসা যায় না। 45 লক্ষ মানুষের স্বার্থের কাছে একজন ব্যক্তির অভিমান গুরুত্বপূর্ণ না। এনিওয়ে, তাহলে এখন দেখেন ওনার একেএম কিরণ এখন ময়মনসিংহ থেকে লিখেছেন, দেলোয়ার ভাই হারুন স্যার আমাদের মঙ্গলই চেয়েছেন। জি জনাব দেলোয়ার শিকদার, আমাদের জনাব একেএম কিরণ এখন তো কিন্তু ঠিক কথাই বলেছেন। জেনারেল হারুন উনি কিন্তু আমাদের সকলের মঙ্গলই চেয়েছেন এবং উনি একটা ডেসপারেট ভূমিকা 20 সালে না নিলে এতটুক পর্যায়ে আজকে কিন্তু আমরা আসতে পারতাম না। এটা কিন্তু সত্য, ওনার একটা ভূমিকা ছিল, মানে স্টিল হি ইজ এ ফ্যাক্ট। ওনার প্রতি আমাদের পজিটিভ ধারণা রাখাটাই আমি মনে করি উত্তম। এনিওয়ে, তাহলে দেখেন আমি যে জিনিসটা বলছিলাম যে রফিকুল আমিন ওনার প্রতি হঠাৎ এত অভিমান ওনার হওয়ার কারণটা কি, আমি যেটা বুঝতে পারছি, এই যে দেখেন ওনার স্ট্যান্ড ওভার আসলো 6 মাসের, তো উনি এটা আবার কী করলো, চেম্বার জজে গেল, চেম্বার জজ আবার পাঠাই দিল অ্যাপিলেট ডিভিশনে, আজকে আবার শুনেনি, মানে উনি জামিন নিয়ে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, উতলা হয়ে গেছে। কিন্তু দেখেন এই যে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই এই ইফেক্টিভ প্রোগ্রামটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে তো জামিন টামিনকে সব তো ডিসমিসই হয়ে যায়। তো আমার কেন যেন মনে হচ্ছে রফিকুল আমিন এখন জেলাসি ফিল করতেছেন যে মামলা যদি ডিসমিস হয়ে যায় তাহলে তো সবাই দায় মুক্তি পেয়ে যাবে, যারা বিদেশে আছে যারা দেশে আছে সবাই দায় মুক্তি পেয়ে যাবে। তো রফিকুল আমিনের ভিতরে হয়তো বা এই ধরনের একটা জেলাসি চলতেছে যে আমি জেল খাটলাম আর দায় মুক্তি হয়ে সব ফাও মুক্তি পেয়ে যাবো, এটা কেমনে হয়? আমার কেন যেন মনে হচ্ছে যে উনি ওই দায় মুক্তি হয়ে প্রতিষ্ঠানের সব মামলা নিষ্পত্তি হয়ে সব স্বাভাবিক হয়ে যাক, এটা উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন যেটা যেমনি আছে এমনি থাকুক, উনি জামিন নিয়ে বের হয়ে আসবে, এটা উনি চাইতেছে। এটা আমার বেসিক অ্যাজাম্পশন আর কি। এনিওয়ে, আমি আপনি অ্যাজাম্পশন করতে পারি, বাকিটা সময় বলে দেবে আর কি। তো জনাব রফিকুল আমিন, আপনি তো মুরব্বী মানুষ, আপনি সকলের অভিভাবক ছিলেন, এখন নাই। তো আরও দিন সামনে যেই দিনগুলোতে সকলের অভিভাবক হওয়ার সুযোগ তো এখনও আপনার আছে। আপনি এসব নোংরামি বাদ দিয়া এই প্রতিষ্ঠানটাকে চালুর ক্ষেত্রে সবাইকে নিয়ে সহযোগিতা করলে, এই প্রতিষ্ঠান স্বাভাবিক হইলে আপনার কি মান সম্মান কমে যাবে? তো আমার কাছে যেটা মনে হইতেছে আপনার ভিতরে জেলাসি কাজ করতেছে, এই জেলাসি বাদ দেন। আর এই জেলাসি যদি করেন ওই আপনার অবস্থা হবে সাপের মতো। সাপ জেলাসি করে যখন কোনো ওই যে এই করাত বা ছুরি পেঁচায় তারপরে কি হয়, ওই সাপই মারা যায়। কিন্তু অতএব জেলাসি করাটা, তার উপর এই জীবনের শেষ প্রান্তে আইসা এই ধরনের জেলাসি আপনি যদি করেই থাকেন তাহলে এটা আসলে ঠিক না। এনিওয়ে, বাকিটা আপনার বিষয়, আপনি কি বুঝবেন, আপনি কি করবেন আপনার বিষয়। তো আপনার দালালগুলার কি অবস্থা হবে এটা তো বেকুবগুলা বুঝতেছে না এখনও। এনিওয়ে, তো এই আমাদের কার্যক্রমের ক্ষেত্রে বা আমাদের যে চাওয়া পাওয়া,
এই নতুন বোর্ডের কাছে বা ডায়মন্ডদের কাছে বা পরিচালকদের কাছে সেই চাওয়া পাওয়ার ক্ষেত্রে চিহ্নিত প্রতিবন্ধক যে বলেছিলাম 5টা ফ্যাক্ট, এর ভিতরে একটা ফ্যাক্ট রফিকুল আমিন গেল। দ্বিতীয় ফ্যাক্ট তার সিরামনির সিরামনির আরে ধুর কি জানি সিরাজুমনির ডাইরেক্টর অপারেশন ছিল তথাকথিত, আমরা মজা করে কইতাম ডাইরেক্ট অপারেশন, মানে ডাইরেক্ট অপারেশন আর কি। তো আমাদের সিরাজুমনির নাম্বার 2 দ্বিতীয় ফ্যাক্ট। 3 নম্বর ফ্যাক্ট ইঞ্জিন শহীদ। হ্যাঁ ইঞ্জিন মানে ইঞ্জিনিয়ার শহীদ আর কি, ওই যে ডিপ্লোমা শহীদ আছে না, হ্যাঁ আর কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শহীদ। 4 নম্বর ফ্যাক্ট ছাগলের স হাসান। ছাগলের স কেন? হ্যাঁ হাসান লেখে ছাগলের স দিয়া, ছাগল তো এর লেগা হাসানের ক্ষেত্রে স দিয়া লেখে ছাগলের স। 4 নম্বর। আর 5 নম্বর ফ্যাক্ট হলো এই কান্ট্রি ওয়াইজ 1.5 থেকে 200 উচ্ছিষ্টভোগী দালাল। এই বেসিক অ্যাজামশন আমার কাছে এই 5টা ফ্যাক্ট হইতেছে আমাদের কোম্পানির সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই হইতেছে 5টা প্রতিবন্ধক। বুঝতে পেরেছেন? তো এখন দেখেন, এবার আসেন একটু আমরা জিনিসটা আমরা একটু ক্যাটাগরাইজ করি। ধরেন একদিকে আছেন রফিকুল আমিন, তার সিরামনির, ইঞ্জিন শহীদ, ছাগলের সোহাসান আর দেশব্যাপী 1.5-200 উচ্ছিষ্টভোগী দালাল। আরেকদিকে আছেন আলহাজ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ গোফরানুল হক, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ মেজবাউদ্দিন স্বপন, মোহাম্মদ জনাব মেজর সাকিবুজ্জামান সহ সকল শেয়ার হোল্ডার, পরিচালক বৃন্দ। আর আছেন পিএইচডি বৃন্দ এবং এক ঝাঁক উদীয়মান নেতৃত্ব। তো আপনি কোন দিকে যাবেন? বুদ্ধিমান হিসেবে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের দিকেই আমাদের থাকা উচিত, বা প্রতিষ্ঠানের দিকেই আমাদের চিন্তাভাবনা করা উচিত। এই যে রফিকুল আমিন, সিরাজুমনির, ইঞ্জিন শহীদ, ছাগলের সোহাসান আর দেশব্যাপী 1.5-200 দালাল, এরাই কোম্পানি না। কালকে যে 2টা প্রোগ্রাম হবে, পিএইচডিরা আসবেন, ডায়মন্ডরা আসবেন, আমরা বিশ্বাস করছি এই ব্যক্তিদের একটা গোছালো উদ্যোগ কন্টিনিউ যদি আমরা দেখতে পাই, খুব অচিরেই আমরা অনেকগুলো ভালো রেজাল্ট দেখতে পাবো। আর এই যে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এখানে তো এই স্মারকলিপিতে তো রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের নাম সহ তাদের মুক্তির কথা বলা আছে এবং সকল মালিকের মুক্তির কথা বলা আছে। তো রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠীর তো এই কর্মসূচিতে আরও বেশি করে সহযোগিতা করা উচিত, বিরোধিতা বাদ দিয়ে। তো কেন এটা করতেছে না? ওই যে আমি তো আপনাকে বললামই যে হয়তোবা একটা জেলাসি ফিল করতেছেন রফিকুল আমিন, যে বাম্বু খেলাম আমি, জেল জরিমানা খেলাম আমি, আর এখন ফাও সবাই দায় মুক্তি পেয়ে যাবে, হয়তোবা এই ধরনের চিন্তা উনি করতেছেন। যাই হোক, ওনার চিন্তা উনি করতেছে, উনি করুক। তবে আমরা একটা ঘাতক দালাল নির্মূল কমিটি মনে হয় আমাদের এখন করা উচিত। আপনারা কি বলেন? ওই যে কালামানিক আছে না, বিচারপতি কালামানিক, ওই যে হেভি ভাবসাব নিত, পরবর্তীতে হাসিনার পতনের পরে কি অবস্থা হয়েছে দেখছেন তো, বিচি ফাটাই দিছে। টাকা টুকা নিয়ে ভারতে পালাইতে গেছিল কানাইঘাট দিয়া, তো পোলা পাইনে ধইরা টাকা টুকা সব নিয়া লাথি দিয়ে এক বিচি ফাটাই দিছে। এই বেটা এখন হাসপাতালে আছে, তার বিচিও একটা নাই। একটা খুবই খুবই বিব্রতকর অবস্থা, এই বুড়া বয়সে এসে যদি এই অবস্থা হয়, তো পাবলিকে খেপলে কি অবস্থা হয় এটা তো বুঝতেই পারতেছেন। তো এই রফিকুল আমিন বলেন, আর সিরামনির বলেন, ইঞ্জিন শহীদ বলেন, ছাগলের সোহাসান বলেন, আর দেশব্যাপী 1.5-200 দালাল ফালাল বলেন, এই পাবলিকে খেপলে কিন্তু আপনার এই বিচি বুচি কিন্তু থাকবো না। অতএব প্রতিষ্ঠানের বিরোধিতা আর করেন না, ডেস্টিনি 2000 লিমিটেডের বিরোধিতা আর করেন না। আমরা গত 1 যুগ অপেক্ষা করছি আমাদের পূর্বের সেন্টার, পূর্বের সেটআপ, পূর্বের পদবি থেকে কাজ করার লেগা।
ওই নতুন কোম্পানিতে নতুনভাবে যদি শুরু করা লাগে, তাহলে এতদিন এক যুগ বসে থাকলাম কেন? 13 সাল থেকে তো আমরা নতুনভাবে শুরু করতে পারতাম। তো তামসা করেন, আমরা এক যুগ অপেক্ষা করছি যে আমরা যতটুকু পদবি অর্জন করছিলাম, যেই জায়গায় আমরা শেষ করছিলাম ওই জায়গা থেকে আমরা শুরু করবো, এর লেগে না? তো এখন আবার নতুন কোম্পানি ফরম্যাট মারান কে? আর কাম করবেন নতুন কোম্পানিতে, ভালো কথা, ডিটুকে নাম ব্যবহার করবেন কে? তামসা, এসব বাদ দেন। এখনও সময় আছে, ট্রেন মিস করেন না। সবার সাথে সমন্বয় করেন এবং সবার সাথে সহযোগিতা করেন। আর যদি সমন্বয় না করেন, সহযোগিতা না করেন, তাইলে কি হবে? ওই যে ইয়া থেকে, সৌদি আরব থেকে দেলোয়ার শিকদার লিখেছেন অলরেডি, সিলেটি গণদোলাই। হ্যাঁ, সিলেটি গণদোলাই দিব। আমরা যারা ঢাকায় আছি, আমরা ঢাকাইয়া গণদোলাই দিব। রংপুরে গণদোলাই হইব। কুমিল্লাতে কুমিল্লার গণদোলাই। রাজশাহীর গণদোলাই। অতএব এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে কাজ করেন, দালালি বাদ দিয়া। আর যদি একত্রিত হইতে মন না চায়, নিউট্রাল হয়ে বসে থাকেন, তাও ভালো, বাধা দিয়েন না। এখন কিন্তু কালামানিকের যুগ চলতেছে, বিচি ফাটাফাটির যুগ চলতেছে। দিনে দিনে অনেক গেছে, মেলা সময় গেছে, এক যুগ চলে গেছে। অতএব আর কোনো ধরনের নোংরামি বরদাস্ত করা হবে না। সবাই যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করেন। ডায়মন্ডরা, পিএইচডিরা যেভাবে এখন একত্রিত হয়ে মিটিং করতেছেন, বোর্ড যেভাবে কার্যক্রম করতেছে, তাদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা করতে না পারলে চুপ করে বসে থাকেন আর মামলা নিয়ে লাফালাফি করেন, তাও সমস্যা নেই, কিন্তু বিরোধিতা করেন না। আর কালকে দেখেন, ওই যে মনীষ সাহেব, আপনি তো কালকে লাইভ করবেন, তো দেখেন কালকে কি হয়। আপনার লাইভের কিছু কথা তো কয়ে দিলাম, আপনি কইবেন কি আমরাই আগে কয়ে দিলাম, বাকিটা এখন দেখেন কালকে কি হয়। তো সর্বশেষ 2টা পয়েন্ট দিয়ে শেষ করব। সংগঠনের উদ্দেশ্যে কিছু কথা বলি। 6টি সংগঠনে যারা আছেন, এদের ভিতরে 20 সাল পর্যন্ত যারা ছিলেন 6টি সংগঠনে, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, গো ডায়মন্ড, বিল ডেস্টিনি, সেঞ্চুরি ক্লাব, ডিডাফ, আপনাদের এখনও পর্যন্ত আপনাদের সরাসরি কোনো বিবৃতি বা কোনো সমর্থন বা কোনো একাত্মতা পোষণের কোনো কিছুই আমরা দেখছি না এই ডেস্টিনির বর্তমান কার্যক্রমের সাথে। মানে আপনারা খিসমেরা বসে আছেন। একটা স্টেটমেন্ট তো নেবেন, হয় সরাসরি সমর্থন করেন, আর নয়তো সমর্থন না করেন, ঘোষণা দেন। খিসমেরা বসে আছেন, মানে সুবিধাবাদী অবস্থায় আছেন নাকি, যে পাল্লা যেদিকে যায় সেদিকে যাবো? আপনাদের একটা ভূমিকা রাখা উচিত। পরে আপনাদের ভূমিকার তো কোনো গুরুত্ব থাকবে না, গুরুত্ব তো এখন দরকার। আর ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামকে তো অবশ্যই ধন্যবাদ। ওনারা একদম ওতপ্রোতভাবে বর্তমান পিএইচডি এবং ডায়মন্ডের কার্যক্রমকে সাপোর্ট করছেন। এবং এক্সিকিউটিভ ফোরামকে আমি ধন্যবাদ জানাই যে ওনারাও এই ডেস্টিনির বর্তমান ডায়মন্ড এবং পিএইচডি কেন্দ্রিক যে বৈষম্যবিহীন কর্মসংস্থানে প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এটাতে সরাসরি সমর্থন দিয়েছেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের নেতৃবৃন্দ। এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আর ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের পক্ষ থেকে এখনও কোনো ফ্যাক্ট বা কোনো অ্যাক্টিভিটিস অবশ্য আমরা দেখিনি, আশা করি ওনাদের কাছ থেকে আমরা সমর্থন পাবো। আর কালকে যে সকল ডায়মন্ড এক্সিকিউটিভ আসতে পারবেন না, আমরা আপনাদের কাছ থেকে অন্তত একটা বিবৃতি চাই। আমরা জানি পারিপার্শ্বিক প্রেক্ষাপটে সব কিছু মিলে কেউ দেশের বাইরে আছেন, কেউ ঢাকার বাইরে আছেন, অনেকে অনেক জটিলতার মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন। তো সেই ক্ষেত্রে আপনারা উপস্থিত থাকতে না পারলেও আপনাদের কাছ থেকে আমরা একটা একাত্মতা পোষণমূলক একটা ভিডিও বার্তা তো পেতে পারি। তো অন্তত আপনারা একটা ভিডিও বার্তা দিয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করলে আমরা বিনিয়োগকারীরা খুবই খুশি হব আর কি। আশা করি আপনারা এই ছোট কাজটুকু করে, সামান্য কাজটুকু করে আমাদেরকে খুশি করবেন, আশা করছি। আর যারা উপস্থিত হবেন তাদের জন্য অগ্রিম অভিনন্দন তো রইলই। সবশেষ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটা পয়েন্ট দিয়ে শেষ করব। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে প্রোফাইল পিকচার চেঞ্জের একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। আমরা সবাই লাল প্রোফাইল দিয়েছিলাম, মানে এটা দিয়ে আমরা রাষ্ট্রকে মেসেজ দিয়েছিলাম যে আমরা ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি। এটা কিন্তু একটা গ্রেট ইম্প্যাক্ট পড়ে, কিন্তু
মানে সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তো বর্তমানে আমাদের যেই বৈষম্যবিহীন কর্মসংস্থানে প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এইটার যেই কর্মসূচি চলছে, এর একটা সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু প্রোফাইল পিকচার। আমি বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব যে আপনারা প্রতিষ্ঠানের মুক্তির স্বার্থে এই প্রোফাইলটি আপনাদের ফেসবুকে ব্যবহার করুন। যত বেশি ব্যক্তি এই প্রোফাইলটি ফেসবুকে ব্যবহার করবেন, তত বেশি ব্যক্তি পজিটিভলি এই বিষয়টাকে দেখবে এবং আমাদের কোম্পানির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই প্রোফাইল পিকচারটা কিন্তু একটা নীরব আন্দোলনের ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে যারা বিনিয়োগকারী আছেন, এই প্রোফাইলটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর ময়মনসিংহ থেকে জনাব KM কিরণ আকন্দ লিখেছেন, ময়মনসিংহের বিজয় গ্রিনের প্রধান হিসেবে বলছি, ডেস্টিনি দায়মুক্ত হোক, আমার কর্ম ফিরে পাই এই প্রত্যাশা করছি। জি জনাব KM কিরণ আকন্দ, এই সেম প্রত্যাশা আমাদের সবার, গুটি কয়েক কিছু দালাল ব্যতীত। তো তাদের জন্য আমরা মালিক পক্ষকে অনুরোধ করব, আপনারা ঘাতক দালাল নির্মূল কমিটি নামে একটা কমিটি করেন। আমরা সেই কমিটিতে বাম্বু দিতে চাই আমাদের দালালদেরকে, যদি তারা লাইনে না আসে আর কি। তো বেসিক্যালি এই ছিল মূলত আজকের আলোচনা। আর কালকের লারেলাপ্পা কোর্টে রফিকুল আমিনের এই স্ট্যান্ড ওভারের জামিনের ব্যাপারে, স্ট্যান্ড ওভারের শুনানিতে কী হয় দেখেন, তারপর দুপুরে PhD মিটিংয়ের বিষয়গুলো দেখেন, সন্ধ্যায় ডায়মন্ড মিটিংয়ের বিষয়গুলো দেখেন। খেলা চলছে এবং তাওয়া এখন অনেক গরম। তো তাওয়া যেহেতু গরম, সবাই যার যার মতো যার যার রুটি ভাইজা নেন। এখন পরিস্থিতি সেদিকেই যাচ্ছে এবং ওই যে বলছিলাম আপনাকে এর আগে লাইভে বলছি যে যত বেশি কামড়ি তত বেশি কি রেজাল্ট আসতেছে, মানে এখন সবাই অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভের পালে আমরা আরও বাতাস দিয়ে এই প্রতিষ্ঠানকে আরও গতিশীল করি এবং আমরা সবাই যার যার অবস্থান থেকে যতটুকু ভূমিকা রাখি, সেই প্রত্যাশা রেখে আজকের এই নিশি রাইতের লাইভ এখানে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।